সবাই যে যার দৈনিক জীবনযাপনের জিনিসপত্র কিনছে। আশেপাশের গ্রামের মধ্যে এই হাট খোলায় একমাত্র বাজার। এই হাটে সুই থেকে শুরু করে হাতের দাঁত পর্যন্ত সবকিছুই মেলে। তাই সমস্ত জায়গা থেকে লোকজনেরা এখানে এসে ভিড় করে। বর্ষার শুরু, তাই বাজারটা লোকজনই কম কম করছে। প্রতি সপ্তাহের মতো আজও পাশের গ্রাম শিমুলপাড়া থেকে ফিরোজ, রমেশ আর নিতাই খুড়ো এসেছে বাজার করতে। এ পটলা আলু কত করে দিচ্ছিস রে? বেশি না খুড়ো, মাত্র 5 টাকা কেজি। কি বলছিস রে? এইভাবে দাম বাড়াতে বাড়াতে তো আমাদেরকে একবারে মেরে ফেলবি দেখছি। কত হাটেই তো 3 টাকা করে নিয়ে গেলাম, এর মধ্যেই 2 টাকা বাড়িয়ে দিলি। কি যে বড় খুড়ো, তোমার সাথে কোনোদিন দামাদামি করে পারলাম না। তা কতটুকু লাগবে বলো? তা 2 কেজি মতো দে। এদিকে ফিরোজ আর রমেশ তাদের বাজার ছেড়ে নিতাই বুড়োর জন্য অপেক্ষা করছে। নিতাই বুড়ো শিমুলপাড়া গাঁয়ের একজন গণ্যমান্য লোক। গাঁয়ের লোকেরা তাকে খুব মেনে চলে। বুড়ো বিয়ে থা করেনি, এককালে তিনি স্কুল মাস্টারি করতেন। রিটায়ার হয়েছেন অনেক দিন। একা মানুষ, তাই যা পেনশন পান তাতেই দিব্যে চলে যায়। উফ দাদু, তোমার জন্য প্রতিবার দেরি হয়ে যায়। একা মানুষ, কি এত বাজার করো গো? আরে আর বলিস না, পটলার দোকানে বেশি দেরি হলো। এটা সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। পরের হাটে ওর কাছে থেকে আর মালামাল নেওয়া যাবে না। হ্যাঁ কাকা, তুমি ঠিক বলেছো। গত শনিবার হাটেও সবজির দাম নিয়ে খুব ঝামেলা হয়েছিল ওর সাথে। আমি সেই থেকে ওর দোকানে আর যাই না। তাই তো আজ কর্মীর কাছ থেকে সব বাজার করলাম। আমারও ওর কাছে যাওয়া বন্ধ করে দিতে হবে। এখন চল, অনেক রাত হয়ে গেল, আকাশের মেঘ ঘনিয়ে এসেছে। এখানে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। হাট পেরিয়ে তারা একটা ফাঁকা মাঠে এসে পৌঁছালো। সরু মাটির রাস্তা ধরে হেঁটে চলেছে তারা। রমেশ আর নিতাই খুড়ো আগে, আর তাদের পিছনে টর্চ হাতে ফিরোজ। এই এলাকাটা বেশ নিরিবিলি, লোকজনের বসবাস খুব একটা নেই। শিমুলপাড়া এখনো মাইল 3 পথ। শর্টকাট ধরলে তারা আরো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে, কিন্তু সন্ধ্যার পর সেই রাস্তা দিয়ে কোনো মানুষের যাতায়াত নেই। গ্রামের লোকের কাছে অনেক কানাঘুষো শোনা যায়, এই পথটি নাকি ভালো নয়। এই পথের মাঝেই পড়ে বিক্রমের তাল বাগান। সেখানে নাকি অনেকে অনেক কিছু দেখেছে। তাই যতই দেরি হোক, সন্ধ্যার পর সেই রাস্তা দিয়ে আর কেউ যাওয়া আসা করে না। নিতাই দাদু, চলো এই রাস্তা দিয়েই যাওয়া যাক। রাতটা অনেক হচ্ছে, তাড়াতাড়ি গায়ে পৌঁছে যাব। খেয়ে পেয়েছিস নাকি তুই? ওই রাস্তা দিয়ে গেলে আর কাউকে বাড়ি ফিরতে হবে না। কেন? এই রাস্তায় কি আছে? আজ পর্যন্ত শুনে আসছি এই রাস্তায় যেতে নেই। আগেও কোনোদিন কেউ কিছু দেখেনি। বাবা ফিরোজ, রাস্তা খুব একটা ভালো নয়। লোকজনের বেশি যাতায়াত না থাকায় রাস্তার পাশে ঝোপ জঙ্গল হয়ে গেছে। রাত বিরাতে সাপের ভয়, তাই আর কেউ যায় না। না, আমি আজ এই রাস্তা দিয়েই যাব। দেখি এই রাস্তায় কি আছে। আর তাছাড়া আমাদের কাছে তো টর্চ আছে। একদম জেদ করিস না। বললাম তো, ওই রাস্তা দিয়ে যাওয়া ঠিক হবে না। যত সময় লাগুক এই রাস্তা দিয়েই যেতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা যখন যাবেই না, তখন আমি একাই চলে যাচ্ছি। এই রমেশ, ফিরোজকে একা যেতে দেওয়া ঠিক হবে না। ও যখন বলছে ওইখানে ওই রাস্তা দিয়ে যাবে, তো যাবেই। আমরাও চল যাই ওর সাথে। নির্জন এলাকা কি বিপদ হয় কিছু বলা যায় না। হ্যাঁ কাকা, তাহলে এই রাস্তা দিয়ে যাওয়া যাক, যা থাকে কপালে। একটা মানুষ চলার মতো পথ দিয়ে ফিরোজ, রমেশ আর নিতাই খুড়ো আবছা টর্চের আলোয়
বাজারের ব্যাগটা হাতে নিয়ে খুব সন্তর্পণে হেঁটে চলেছে। রাস্তার দুপাশে অবস্থিত সীমাহীন তাল বাগান। দূর দূরান্তে কোনো ঘরবাড়ির চিহ্ন মাত্র নেই, শুধু আশেপাশে বন্য জীবজন্তুর আওয়াজ ভেসে বেড়াচ্ছে। কাকা, এই সেই বিক্রমের তাল বাগান, তাই না? হ্যাঁ, এটাই সেই তাল বাগান। রাতের বেলায় কি ভয়ঙ্কর লাগছে বাগানটা। মনে হচ্ছে কারা যেন আনাচে কানাচে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে। আরে ওসব তোর মনের ভুল। তাড়াতাড়ি পা চালিয়ে চল, মেঘ ঘনিয়ে এসেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। ভালোই ভালোই বাগানটা পার করতে পারলেই বাসি। চারপাশের এমন ঘুমট নিস্তব্ধতা দেখে তারা আরো জোরে জোরে হাঁটতে লাগলো। কিন্তু তারা যতই জোরে পা চালায়, বাগানটা যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। ঘন মেঘের মধ্যে হালকা চাঁদের আলো থাকা সত্ত্বেও পুরো বাগানটা অন্ধকারের চাদরে ঢেকে আছে। হালকা হালকা ভয়ের ছায়া রমেশ আর নিতাই খুড়োর মনের মধ্যে জমাট বাঁধছে। আচ্ছা দাদু, সবাই তো বলে এই পথ দিয়ে যেতে নেই, তা কই সেই রকম কিছুই তো দেখছি না। তোমরা শুধু মিছে মিছে ভয় পাও। এসব নিয়ে একদমই ঠাট্টা করতে নেই ফিরোজ। জায়গাটা খুব একটা ভালো নয়, কখন কি হয়ে যায় কিছুই বলা যায় না। ফিরোজ, লাইটটা এদিকে মার। অন্ধকারে যে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কখন যে হোঁচটকে মুখ থবড়ে পড়বো, এই বুড়ো বয়সে হাত পা ভাঙার কোনো ইচ্ছা আমার নেই। এমন সময় তারা পেছনে কিসের একটা শব্দ শুনতে পেল। রমেশ আর নিতাই খুড়ো একটু ভয়ে ভয়ে পিছনে ঘুরে দেখলো, ফিরোজ তাদের পিছনে নেই। কিছুটা দূরে তার হাতে থাকা টর্চ আর বাজারের ব্যাগটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। রমেশ আর খুড়ো এক দৌড়ে সেখানে এসে দাঁড়ালো। রমেশ মাটিতে পড়ে থাকা টর্চটি হাতে তুলে নিয়ে সেই আলোটি চারিদিকে ফেরালো। পুরো বাগানটি অন্ধকার, কেউ কোথাও নেই। ফিরোজ, ও ফিরোজ, চোখের মধ্যে লুকিয়ে আমাদের ভয় দেখাচ্ছিস? তাড়াতাড়ি বেরো বলছি। কোথাও কোনো সাড়া পাওয়া গেল না। পুরো বাগানটা ঠিক আগের মতোই নিস্তব্ধ। হঠাৎ তাদের কানের পাশ দিয়ে শোঁ করে বাতাস বয়ে গেল। সেই বাতাসে পুরো বাগানটা কেমন যেন নড়ে উঠল। দ্বৈতকার এক চেহারার ফিরোজের মুন্ডহীন দেহটাকে টানতে টানতে বাগানের এক পাশ থেকে আর এক পাশে নিয়ে যাচ্ছে। অজান্তেই রমেশের মুখ থেকে একটা ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে দ্বৈতটি তাদের দিকে ফিরে তাকালো। কি ভয়ঙ্কর রূপ তার! চোখ দুটো জ্বলন্ত, অগ্নিশিখার মতো জল জল পড়ছে। রমেশ আর নিতাই খুড়োর দাঁড়ানোর ক্ষমতা নেই। এখান থেকে পালাতে পারলেই বাঁচে। রমেশ তার হাতে থাকা টর্চ আর বাজারের ব্যাগ ফেলে দিয়ে গ্রামের দিকে দৌড়ালো। তার দেখা দেখি নিতাই খুড়ো পিছন পিছন দৌড়ালো। পরদিন সকালে এই ব্যাপারটি নিয়ে শিমুলপাড়া গায়ে শোরগোল পড়ে গেল। জায়গায় জায়গায় লোকজনের জটলা। একদিকে রমেশ আর নিতাই খুড়োকে ঘিরে পাড়ার কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, আর একদিকে ফিরোজের পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েছে। পাড়ার কিছু মহিলারা তাদেরকে সান্ত্বনা দিচ্ছে। নিতাই দা, তোমরা ওই রাস্তা দিয়ে কেন আসতে গেলে বলো তো? তুমি তো ভালো করে জানো ওই বাগানে বিক্রমের এক নৃশংস হত্যা হয়েছিল। সেদিন থেকে ওর আত্মা ওই বাগানে ঘুরে বেড়ায়। তোমরা যদি বাগানের রাস্তা দিয়ে না আসতে, তাহলে আর ফিরোজ যেভাবে মরতো না। আমরা কি ওই রাস্তা দিয়ে আসতাম? ফিরোজটাই তো জিদ ধরেছিল। শত বারণ করা সত্ত্বেও একাই চলে যাচ্ছে। তখন আমাদের ওর পিছনে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। তোমরা বাগানটা সম্পর্কে ওকে কিছু বলনি? আমাদেরকে বলার সময় দিল কোথায়? কিছু বলার আগেই তো গো করে ওই রাস্তায় ঢুকে পড়লো। কিন্তু এমন কিছু যে ঘটবে সেটা আমরা কল্পনা করতে পারিনি। বহুকাল আগে বিক্রম বুড়ো এই পাড়ার একজন ধনী লোক ছিলেন। গ্রামের কিছু লোকের তার উপর খুব হিংসে ছিল।
তার এত টাকা পয়সা জমি জায়গা তারা সহ্য করতে পারতো না। তাই একদিন তারা বুড়োকে মারবার ষড়যন্ত্র করলো। একদিন রাতে বুড়ো বাজার ছেড়ে সেই তাল বাগান দিয়ে ফিরছিল। কয়েকজন লোক তাকে ঘিরে ধরে এবং ওই বাগানেই তাকে নৃশংসভাবে হত্যা করে। আজ রাতে আমি যাবই বাগানে, আমার ভাগ্নের মৃত্যু প্রতিশোধ আমি নিব। রমেশ, তুই খেপেছিস নাকি? তুই একা গেলে তোকেও চতুরা ছাড়বে ভাবছিস? তুই একটু শান্ত হ, আমরা দেখছি কি করা যায়। হ্যাঁ কাকা, অনেকদিন তো সহ্য করেছি, আজ এর একটা বিট করতেই হবে। গ্রামের লোকেরা এই ঘটনাটি নিয়ে এক একজন এক এক রকম মতামত দিতে লাগলো। বাগানটা সম্পর্কে আশেপাশের গ্রামের লোকেরাও জানে। অনেক বছর আগে কিছু লোক রাতের সময় ওই পথ দিয়ে এই গায়ে আসছিল, তাদেরও ঠিক এইরকমই অবস্থা হয়েছিল। সেদিন রাতে ফিরোজের কাকা একাই হারিকেন হাতে বেরিয়ে পড়ে সেই বাগানের দিকে। শিমুলপাড়া তখন গভীর ঘুমে মগ্ন। ভাইপোর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য রমেশ তখন উন্মাদ হয়ে গেছে। খানিক পর রমেশ তাল বাগানে চলে এলো। কে আমার ভাগ্নিকে মেরেছিস? সাহস থাকে তো এখনই আয় বলছি। রমেশ কয়েকবার এমন ডাকার পর হঠাৎই পুরো বাগানটা তোলপাড় হয়ে গেল। তার সাথে শো শো শব্দ করে বাতাস শুরু হলো। তখনই সামনের একটি তাল গাছের মাথা থেকে একটা ছায়ামূর্তি লাফিয়ে নিচে পড়ল। তুই তোর ভাগ্নের মতো মরার জন্য এখানে এসেছিস? আয়, তোকেও তোর ভাগ্নের কাছে পাঠিয়ে দিই। কেন মেরেছিস তুই আমার ভাগ্নকে? কি তো ছিল ওর? দোষটা তোর ভাগ্নের ছিল না, ছিল তোর বাবা পশুপতির। তার চক্রান্তেই তো আমার মৃত্যু হয়েছিল। আজ তোকেও ছাড়বো না আমি। বিক্রম তখন রমেশের গলা ধরে শূন্যে তুলে ধরল। রমেশ যন্ত্রণায় ছটপট করছে। বিক্রম, রমেশকে ছেড়ে দে। ওর বাবা তোর সাথে যা করেছে সেটা অন্যায়, কিন্তু তার শাস্তি রমেশ আর তার ভাগ্নেকে কেন দিচ্ছিস? ওকে এখনই ছেড়ে দিয়ে এই গা থেকে চলে যা, না হলে আমরা তোকে পড়িয়ে ছাই করে দেব। এত বড় সাহস, আমাকে পুড়িয়ে ছাই করবি? তোদের কাউকে ছাড়বো না আমি। বিক্রম তখন রমেশকে ছেড়ে দিয়ে গ্রামের লোকেদের দিকে তেড়ে গেল। গ্রামের লোকেরা সবাই যে যার হাতে থাকা জ্বলন্ত মশাল বিক্রমের দিকে ছুঁড়ে মারল। সাথে সাথে তার দিয়ে আগুন ছড়িয়ে পড়ল। এক বিভৎস চিৎকারে কেঁপে উঠল সারা বাগান। এভাবে আস্তে আস্তে বিক্রম আগুনে ছাই হয়ে বাতাসে মিশে গেল।